হ্যালো লার্নার্স, ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার চ্যানেল। আমরা WBSET ইংলিশ সাবজেক্টের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো অ্যানালাইসিস করছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। আর আজকে দ্বিতীয় ক্লাসে আমাদের টপিক হচ্ছে গিয়ে পেপার 3। তো পেপার 3তে এখানে 75খানা প্রশ্ন রয়েছে। আমরা আজকের ক্লাসে সেইগুলোই আলোচনা করব। আচ্ছা, প্লে লিস্টে ভিডিওগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পরপর দেখে নিতে পারো। আর যেগুলো তোমাদের মনে হচ্ছে যে ইনফরমেটিভ হবে, তো সেগুলো তোমরা নোট ডাউন করে পুনরায় রিভাইজ করতে পারো পড়ার সময়। আচ্ছা, বেশি কথা কিছু বলবো না, চলে যাবো একদম প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে বলা রয়েছে, ইন দ্য 30s disillusionment resulted in a gradual retreat and general withdrawal of a literary left from commitment. The revolutionary fervor gave way to a gradual change to belief or religion. From the following list identify the author who did not turn to religion. অর্থাৎ এখানে বলতে চাইছে কি, 1930-এর দশকে যে আর্থিক মন্দা হয়েছিল, সেই সময় কিছুজন লেখক বা কিছুজন অথার তারা একটু মাঝের দিকে তারা একটু ইন্টারেস্ট দেখিয়েছিলেন ধর্মের দিকে, অর্থাৎ ধর্মের দিকে একটু ঝুঁকে পড়েছিলেন। তো এনাদের মধ্যে কে ওই ধর্মের দিকে ইন্টারেস্ট দেখাননি? আচ্ছা, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল এরকম কোনো ইন্টারেস্ট দেখিয়েছিলেন না। চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা রয়েছে, দ্য সেকেন্ড টেলস ইন চসার্স ক্যান্টারবেরি টেলস ইচ, অর্থাৎ চসারের ক্যান্টারবেরি টেলের দ্বিতীয় টেলটি অর্থাৎ দ্বিতীয় গল্পটি কী ছিল? আচ্ছা, তোমাদের জানার উদ্দেশ্যে বলে দিই যে ওখানে মোট 24th টেল অর্থাৎ 24খানা গল্প ছিল, যার ফার্স্ট টেলটা ফার্স্ট টেল বলেছিল নাইট, অর্থাৎ প্রথম গল্পটি নাইটস টেল হিসেবে পরিচিত, নাইটস টেল। এবং 2 নম্বর গল্প যেটা, সেটা কে বলেছিল তোমরা যদি জানো তাহলে বলো। আচ্ছা, এছাড়াও ছিল রিপস টেল। রিপস টেল অর্থাৎ রিপ একজন কার্পেন্টার। তো এরকম করে পরপর ওয়াইফস অফ বাথের টেল ছিল, নান প্রিস্ট টেল ছিল, এবং যে শেষ যে টেলটা অর্থাৎ শেষ গল্পটি সেটা বলেছিল পার্সনস টেল। তো শেষ গল্পটিকে বলা হয় পার্সনস টেল। আচ্ছা, তো 2 নম্বর গল্পটি কে বলেছিল? 2 নম্বর গল্প বলেছিল মিলার। মিলার যে ছিল ও 2 নম্বর গল্পটি বলেছিল। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মিলারের গল্পটি ছিল 2 নম্বর গল্প। চলে যাব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলা রয়েছে, অ্যাট দ্য এন্ড অফ জেন অস্টিনস প্রাইড অ্যান্ড প্রেজুডিস থ্রু এলিজাবেথস রিলেশনশিপ উইথ ডার্সি হোল্ড প্রমিস ফর দ্য ফিউচার। সেভারেল ফ্যাক্টরস সিম টু থ্রো আ ডার্ক শ্যাডো ওভার দ্য নভেল। হিয়ার ইজ এ লিস্ট। ওকে, তাহলে এর উত্তর কি হবে? উত্তরটা দেখা যাক। অপশানে বলা রয়েছে, শার্লটি লুকাস ফেসেস দ্য গ্রিম প্রসপেক্ট অফ লাইফ উইথ দ্য পম্পাস অ্যান্ড স্যাংটিমোনিয়াস মিস্টার কলিংস। লিডিয়া বেনেট ইজ left to reap the fruit of her reckless elopement. অপশন সি বলা রয়েছে, দ্য লাভ ম্যাচ অফ জেন অ্যান্ড বিংলে অ্যাপিয়ার্স টু হ্যাভেনলি টু বি ট্রু। মিস্টার অ্যান্ড মিসেস বেনেট লিভড অন টাইড টুগেদার ইন রিসেন্টমেন্ট অ্যান্ড বিটারনেস। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে, দ্য অনলি সনেট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোটেড ফুল ইন দ্য প্রিফেস অফ দ্য লিরিক্যাল ব্যালেডস টু ইলাস্ট্রেট পোয়েটিক ডিকশন। অর্থাৎ পোয়েটিক ডিকশন এইটি বোঝানোর জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডসে যে একখানা সনেটের কথা উল্লেখ করেছেন, সেইটা কার লেখা? সেটা উত্তর কি হবে? উত্তর অপশন বলা রয়েছে টমাস গ্রে, অপশন বি স্যামুয়েল জনসন, অপশন সি উইলিয়াম কুপার এবং ডি রিচার্ড ওয়েস্ট। সঠিক উত্তর হয়ে যাবে টমাস গ্রে। টমাস গ্রে হয়ে যাবে সঠিক উত্তর। আর তার যে সনেটটা ছিল, ওই সনেটটার নাম হচ্ছে সনেট অন দ্য ডেথ অফ সনেট অন দ্য ডেথ অফ মিস্টার রিচার্ড ওয়েস্ট। আচ্ছা, এইটা এই যে এই সনেটটিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোট করেছিলেন এবং পোয়েটিক ডিকশন বোঝানোর জন্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে। আচ্ছা, চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে, হু ইউজ দ্য পেন নেম মাইকেল অ্যাঞ্জেলো টিটমার্স। অর্থাৎ মাইকেল অ্যাঞ্জেলো টিটমার্স এই পেন নেমে কে লেখালেখি করতেন? চার্লস ডিকেন্স, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, জন স্টুয়ার্ট মিল অর টমাস কার্লাইল। ওকে, ইটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন।
তো এর সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, যিনি মাইকেল অ্যাঞ্জেলো টিটমার্স এই পেন নেমে লেখালেখি করতেন। আচ্ছা, চার্লস ল্যাম্ব তিনি কিন্তু বজ বজ নাম নিয়ে, বজ পেন নামে লেখালেখি করতেন। আচ্ছা, চলে যাব 6 নম্বর প্রশ্নে। হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ বিলিভ টু হ্যাভ প্রোভাইডেড সিডনি উইথ দ্য মডেল ফর ইজ স্টেলা? অর্থাৎ সিডনির স্টেলার যে মডেল, তিনি কে ছিলেন? তো ওই যে আমরা যে একখানা কবিতা পড়েছি, লাভিং ইন ট্রুথ, যেখানে অ্যাস্ট্রোফেলের লাভ টুয়ার্ডস হিজ স্টেলা দেখানো হয়েছে, তো এখানে ওই স্টেলাটা কে ছিল? এলিজাবেথ বয়েল, কুইন এলিজাবেথ, পেনিলোপ ডেভারেক্স আর ম্যারি ফিটন? চটপট বলে ফেলো তোমরা। আচ্ছা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পেনিলোপ ডেভারেক্স, ইনিই ছিলেন ফিলিপ সিডনি স্টেলা। 7th question, match the author in list A in the work in list B according to the code. আচ্ছা, লিস্ট এ তে কয়েকজন অথারের নাম বলা রয়েছে, লিস্ট বি তে তাদের ওয়ার্কসগুলোর নাম দেওয়া রয়েছে, তো আমাদেরকে এটা মেলাতে হবে। অপশন 1 এডমন্ড স্পেন্সার, অপশন 2 ক্রিস্টোফার মার্লো, অপশন 3 ওয়াল্টার র্যালে, and 4 Samuel Daniel. Okay, and their works are here. Option 1 Hero and Leander, option 2 Delia, option 3 Mother Hubbard's Tale, and 4 The Nymph's Reply to the Shepherd. As we all know that Edmund Spenser wrote Mother Hubbard's Tale, Christopher Marlowe wrote Hero and Leander, and Walter Raleigh, who wrote The Nymph's Reply to the Shepherd, and Samuel Daniel wrote the Delia. Then the option B is the right answer. Okay, চলে যাব 8 নম্বর কোশ্চেন, and the question is the career of Dr. Faustus in Marlowe's play implies a contrast with that of, অর্থাৎ বলা রয়েছে কি যে মার্লোর নাটক ডক্টর ফস্টাসে, সেখানে ফস্টাস কার, এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে, কার বিরুদ্ধে অর্থাৎ কার বিপরীতমুখী চরিত্র হিসেবে ফস্টাসকে দেখানো হয়েছে? সেন্ট বেনেডিক্ট, কার্ডিনাল ওলসে, মার্টিন লুথার আর সেন্ট অগাস্টাইন? আচ্ছা, অপশন সি ইজ দ্য রাইট আনসার, মার্টিন লুথারের এগেনস্টে, মার্টিন লুথারের কন্ট্রাস্ট ক্যারেক্টার হিসেবে ডক্টর ফস্টাসকে প্রেজেন্ট করা হয়েছে। ওকে, 9th কোশ্চেন, দ্য প্লে উইথ হুইচ বাদল সরকার ফার্স্ট মুভ ইন্টু দ্য থার্ড থিয়েটার এক্সপেরিমেন্টেশন থ্রো হ্যাভিং প্রমোটেড ইট আর্লিয়ার ইন দ্য প্রসিনিয়াম ফরম্যাট ওয়াচ? অর্থাৎ বাদল সরকারের যে থার্ড থিয়েটার এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন, তিনি এইটি তার কোন প্লেতে এটি প্রথম করেছিলেন? অপশন 1 আবু হুসাইন, এবং ইন্দ্রজিৎ, সাগিনা মাহাতো আর ভোমা? ওকে, চটপট বলে ফেলো তোমরা যদি জানো। তো এটা অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সাগিনা মাহাতো। সাগিনা মাহাতোতে তিনি তার থার্ড থিয়েটার এক্সপেরিমেন্ট করেছিলেন। চলে যাব 10 নম্বর কোশ্চেন, টেন্থ কোশ্চেন 10 নম্বর কোশ্চেনে বলা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার ইন হুইচ দ্য ফলোয়িং প্লেস অফ কর্নাড অ্যাপিয়ার্ড? অর্থাৎ গিরিশ কর্নাডের এই প্লেগুলো তোমাদেরকে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে। আচ্ছা, তোমাদের জন্য এটা বলে রাখি যে হায়াবদনা ওটার পাবলিশিং ইয়ার হচ্ছে গিয়ে 1971, অর্থাৎ হায়াবদনা হচ্ছে 1971। তুঘলক লেখা হয়েছিল 1964, ইয়ায়াতি 1961, অ্যান্ড নাগামন্ডলা 1988। এবার এইটা যদি আমরা একটু ক্রোনোলজিক্যালি সাজিয়ে নিই, তাহলে দেখতে পাবো 1964 means ইয়ায়াতি, দেন তুঘলক, দেন হায়াবদনা অ্যান্ড নাগামন্ডলা অ্যাট দ্য এন্ড। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, গিরিশ কনরাড। চলে যাব 11 নম্বর কোশ্চেনে, বুকস আই হ্যাড ফাউন্ড দ্য সিক্রেট অফ দ্য গ্যারেট রুম, হু ইজ দ্য রাইটার অফ দিস লাইন্স? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে হু ইজ দ্য রাইটার, কে এই বিখ্যাত লাইনটির লেখক বা লেখিকা কে? অপশন এ ভার্জিনিয়া উলফ, বি সুসান গুব্বার, অপশন সি শার্লোটি ব্রন্টি,
আর অপশন ডি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং? সঠিক উত্তর হবে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা অরোরা লেই, AURORAH, অরোরা লেই। অরোরা লেই বলে যে ফেমাস পোয়েমটি রয়েছে সেইখানকার একটি বিখ্যাত লাইন, বুকস 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 আই হ্যাড ফাউন্ড দ্য সিক্রেট অফ দ্য গ্যারেট রুম। ওকে, দেন দ্য 12th question, number 12, match the pairs according to the code given. ওকে, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2। লিস্ট 1 এ কিছু জনের নাম দেওয়া রয়েছে। অপশন 1 কমলা দাস, অপশন বি, আর অপশন 2 অরুণ কোলাৎকার, অপশন 3 জয়ন্ত মহাপাত্র, অপশন 4 তরু দত্তা। ওকে, লিস্ট 2 1 ইংলিশ অ্যান্ড ওড়িয়া, ইংলিশ অ্যান্ড মালায়ালাম। ও, ওকে ওকে ওকে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে কয়েকজন অথরের নাম দেওয়া রয়েছে, লেখক বা লেখিকা, তারা কোন ভাষায়, ইংরেজির সাথে সাথে কোন ভাষায় লেখালেখি করতেন, বা তাদের আর কোন ভাষার সাথে তাদের তাদের পরিচয় আমরা পাই তাদেরকে যখন আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার পড়বো তখন এদেরকে পাবো। তো এরা কোন আলাদা একটি ভাষার সাথে রিজনাল ল্যাঙ্গুয়েজে লেখালেখি করতেন সেইটা তোমাদেরকে এখানে বলতে হবে। কমলা দাস, কমলা দাস সাধারণত আমরা জানি কমলা দাস যুক্ত ছিলেন মালায়ালাম, অ্যান্ড ইন্ট্রোডাকশনে তার ওই পোয়েমে আমরা এটার উল্লেখ পেয়েছি। অরুণ কোলাৎকর ইংলিশ অ্যান্ড মারাঠি, জয়ন্ত মহাপাত্র তিনি ইংলিশ এবং উড়িয়াতে লেখালেখি করতেন, তরু দত্ত ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ডেফিনেটলি। ওকে, দেন অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চলে যাব 13 কোশ্চেন। দে টোল্ড মি আই হ্যাড কিল্ড দ্য ক্রাইস্ট, দ্যাট ইয়ার আই ওন দ্য স্ক্রিপচার প্রাইজ। ওয়াও, হোয়াট আ লাইন। দ্য লাইন অকার্স ইন, তো বলছে কি, দে টোল্ড মি আই হ্যাড কিল্ড দ্য ক্রাইস্ট, দ্যাট ইয়ার আই ওন দ্য স্ক্রিপচার প্রাইজ। এটা কার লেখা লাইন? এটা লিখেছেন নিজিম ইজিকেলের লেখা একটি বিখ্যাত কবিতার এটা একটা লাইন। আচ্ছা, আমরা এই কবিতাটির নাম যদি দেখি তাহলে কবিতা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি, ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি, এটা হচ্ছে ওই পোয়েমটির নাম যেখান থেকে এই বিখ্যাত লাইনটি নেওয়া হয়েছে। ওকে, চলে যাব 14 নম্বর প্রশ্নে। 14 কোশ্চেনে বলা রয়েছে, দেয়ার আর টু মিনিংস অফ দ্য ওয়ার্ড হিস্ট্রি। 1 the events of the past, and 2 writing a narrative based on the events of the past. Which contemporary theoretical school foreground the second meaning? আচ্ছা, তো বলেছে কি যে আমরা সাধারণত ইতিহাস বলতে কি জানি, যে অতীতের বিভিন্ন ঘটনা এক, আরেকটা হচ্ছে গিয়ে দুইতে বলা রয়েছে যে অতীতের ঘটনাগুলোকে যখন ন্যারেটিভের আকারে অর্থাৎ বর্ণনা করে লেখা রয়েছে, অতীতের ঘটনা যখন বর্ণনা করে লেখা রয়েছে সেই বর্ণনাগুলোকে কোন থিওরি অফ স্কুলে আলোচনা করা হয়, তাদের বিষয় ওই সমস্ত ওই দ্বিতীয়টি, ওই অতীতের ঘটনাকে ন্যারেটিভ আকারে বর্ণনা করা, কোন স্কুল, কোন স্কুলে আলোচনা হতো? অপশন এ রাশিয়ান ফর্মালিজম, বি নিউ হিস্টোরিসিজম, সি নিউ ক্রিটিসিজম অর স্ট্রাকচারালিজম। ওকে, এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি নিউ হিস্টোরিসিজম। 15 question number 15 question, the Iliad opens with a dispute between two leaders, অর্থাৎ ইলিয়াড ওপেন হচ্ছে দুজন বিখ্যাত লিডারের মধ্যে দ্বন্দ্বের মাধ্যমে। হু আর দে অ্যাকিলিস অ্যান্ড মেনক্লস, হেক্টর অ্যান্ড প্যাট্রিকুলাস, প্রিয়াম অ্যান্ড মেনালাস, আর অ্যাকিলিস অ্যান্ড অ্যাগামেমনন। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাকিলিস এবং অ্যাগামেমননের সাথে একটা তর্কের মাধ্যমে ইলিয়াড স্টার্ট হচ্ছে। Question number 16th, match the protagonist, okay, and with the moral virtue he or she represents in Spencer's Fairy Queen. ফেয়ারি কুইনের যে এখানে প্রোটাগনিস্টগুলোর নাম লিস্ট 1 এ দেওয়া রয়েছে এবং তারা কি রিপ্রেজেন্ট করছিল যেটা লিস্ট বি তে রয়েছে। অপশন 1 আর্টিকেল, অপশন 2 ক্যালিডোর, অপশন 3 গয়ন, আর অপশন 4 বিটোমার্ট। লিস্ট বি তে বলা রয়েছে চ্যাস্টিটি, টেম্পারেন্স, জাস্টিস অর কার্টসি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 1 আর্টিকেল রিপ্রেজেন্ট করছে জাস্টিস, বিটমর্ট
ক্যালিডো রিপ্রেজেন্ট করছে কার্টসি, গায়ন রিপ্রেজেন্ট করছে চ্যাস্টিটিকে, আর বিট মোর টেম্পারেন্স। ওকে, ঠিক আছে। 17th অর্থাৎ 17 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড হেক্টর কিল টার্নাস ইন দ্য ইনিট? হেক্টর কেন টার্নাসকে হত্যা করেছিল ইনিডে? ইনিডে হেক্টর কেন টার্নাসকে হত্যা করেছিল? অপশন এ, টার্নাস অ্যাকিউজড হেক্টর অফ ম্যারিং লেভিনিয়া। বি, ইনাস ইনসাল্টেড টার্নাস ফর বিং এ রটিউলিয়ান। টার্নাস ইনসাল্টেড হেক্টর ফর বিং এ ট্রোজান। or Hector saw Turnus wearing the sword belt for Pallas? আচ্ছা, এখানে যদি একটু বলে রাখি তাহলে অপশান এ বি সি ডি সবগুলোই সঠিক উত্তর। তো তোমরা যে কোনো অপশান চুজ করলে ওটা সঠিক উত্তর হতো। কোশ্চেন নম্বর 18th, given below are two statements. তো এখানে 4 স্টেটমেন্টস, 4টে স্টেটমেন্টস দেওয়া রয়েছে, 1 2 3 4। এদের মধ্যে ইন্ডিকেট দ্য কারেক্ট কম্বিনেশন অ্যাকর্ডিং টু দ্য কোডস। তো এদের মধ্যে কারেক্ট সঠিক কম্বিনেশনটা কি হবে তাদের কোড অনুযায়ী। Aristote's Orlando Furioso had 46 cantos in its third and final version. অরল্যান্ডো ফেরিসোর ফাইনাল ভার্সনে 46খানা ক্যান্টো ছিল। ওকে, এটা সঠিক উত্তর। ইট ডিপিক্টস দ্য ক্যাম্পেইন অফ সারলামেন এগেনস্ট দ্য সারাসেন্স। ওকে, এটাও সঠিক উত্তর। দ্য ওমেন ক্যারেক্টার আর্মিডা, ক্লোরিন্ডা অ্যান্ড আর্মেনিয়া অ্যাপিয়ার্স ইন দ্য রোমান্স। ও, এটা ঠিক নয়, এটা ভুল। দ্য টার্ম হিউম্যানিজম, যেটা ইটালিয়ানে ইউম্যানিসমো বলা হয়, ওয়াজ ফার্স্ট কয়েন্ড হেয়ার, যেটা এখানে প্রথম কয়েন করা হয়েছে। তো অপশন 1 2 3 ইজ দ্য রাইট অ্যান্সার। 1 2 3, দেন 1 2 4 ইজ রাইট অ্যান্সার, দেন অপশন সি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাব 19 কোশ্চেন, হোয়াট ইজ ডিনোটেড বাই বাকতিন টার্ম হেটেরোগ্লাসিয়া? হেটেরোগ্লাসিয়া কথার অর্থ কি গো? হেটেরোগ্লাসিয়া কথার অর্থ হচ্ছে গিয়ে দ্য ডিসকোর্স অফ ডিফারেন্ট ক্লাসেস উইথ ইন এ সোসাইটি। অর্থাৎ একটি সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের যে ক্লাসগুলো রয়েছে, বিভিন্ন শ্রেণীর সম্প্রদায়ের যে মানুষ রয়েছে, সেই তাদের মধ্যে যে একটা ডিসকোর্স দেখা যায়, তাদের যে কথাবার্তার একটা আলাদা ধরনের ডিসকোর্স দেখা যায়, চালচলন কালচারালগত কিছু ডিসকোর্স থাকে। তো সেইটা, এই যে বিভিন্ন ধরনের এর কালচারাল ডিসকোর্সগুলোকে একসাথে বলা হয়েছে হেটেরোগ্লাসিয়া। ওকে, চলে যাব 20th কোশ্চেনে। 20th কোশ্চেনে বলা রয়েছে, অ্যাকর্ডিং টু লিওটার্ড, পোস্ট মডার্নিজম রিজেক্টস গ্র্যান্ড ন্যারেটিভস দ্যাট সেলফ রিফ্লেক্সিভলি অথেন্টিকেট দেমসেলভস। দিস মিনস দ্যাট গ্র্যান্ড ন্যারেটিভস। আচ্ছা, তাহলে লিওটার্ডের কথা অনুযায়ী তিনি গ্র্যান্ড ন্যারেটিভটিকে পোস্ট মডার্নিজমে রিজেক্ট করেছেন। তাহলে এই গ্র্যান্ড ন্যারেটিভ কথার অর্থ কি? এই গ্র্যান্ড ন্যারেটিভ কথার অর্থ হচ্ছে গিয়ে their existence. So construct their own ideology to justify their existence, construct binaries between social classes and follow a divine and rule policy, construct mode of literary textuality that are self-reflexive, deconstruct transitional and transcultural argument. আচ্ছা, এইটার উত্তরটা আমার একটু কনফিউজ রয়েছে, তো এটা একটু বাকি থাকলো। তোমরা যদি কেউ জানো ওটা উত্তরটা দিতে পারো। ওকে, আমার এটা একটু অজানা রয়েছে। আচ্ছা, 21 কোশ্চেন, দ্য ডায়েরি অফ স্যামুয়েল পেপিস হ্যাজ এন্ট্রিজ ফর দ্য পিরিয়ড। তো স্যামুয়েল পেপিস একজন বিখ্যাত ডায়েরিস্ট, তার যে ডায়েরিটা ওইটা কভার করেছে কোথা থেকে কতটা? জানুয়ারি 1662, মে 1669, এপ্রিল 1662, ডিসেম্বর 1667, or January 1661 to September 1685, August 1668 to June 1690? ওকে, অপশন, আচ্ছা তোমরা বলো কি হতে পারে এটা। তার আগে আমি বলে দিই, তার এই ডায়েরি থেকেই কিন্তু আমরা সেই সময়কার আর অনেক কিছু জিনিস, কন্টেম্পোরারি হিস্টোরিক্যাল ইভেন্ট আমরা জানতে পেরেছিলাম, যার মধ্যে অন্যতম হলো গ্রেট ফায়ার, গ্রেট প্লেগ, পিএলএ, গ্রেট প্লেগ অফ লন্ডন এবং গ্রেট ফায়ার অফ লন্ডন। সেই সময় যে দুটো বিধ্বংসী ঘটনা, গ্রেট ফায়ার অফ লন্ডন, এই দুটো বিখ্যাত হিস্টোরিক্যাল ইভেন্টের কথা আমরা কিন্তু স্যামুয়েল পেপের ডায়েরি থেকে জানতে পেরেছি। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে জানুয়ারি 1662 1669, অর্থাৎ অপশন বি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব
টোয়েন্টি টু কোশ্চেনে বলা রয়েছে, 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইন অলিভার গোল্ডস্মিথস সি স্টুপস টু কঙ্কর টনি লামকিনিচ, অর্থাৎ সি স্টুপস টু কঙ্করে টনি লামকিন ও কে ছিল? ইজ আ ফ্রেন্ড অফ মিস্টার মার্লো অ্যান্ড মিস্টার হেস্টিংস, a foundling of two lived in the Hardcastle who lived in the Hardcastle household. Option C, Mr. Hardcastle's nephew, or option D, Mr. Hardcastle's stepson. Option D হয়ে যাবে সঠিক উত্তর। Then 23, question number 23, the verse structure of Dryden's poem Annus Mirabilis. Annus Mirabilis Dryden poem যেটা কোন ভার্স স্ট্রাকচারে লেখা? হিরোইক কাপলেট, ডেকাসিলেবিক কোয়াট্রেইন, অক্টাসিলেবিক কাপলেট আর আয়াম্বিক টেট্রামিটার। এটা কিন্তু ডেকাসিলেবিক কোয়াট্রেনে লেখা। ওকে, চলে যাব 24th কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইসেস রিটেন বাই ডক্টর স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনের লেখা দ্য ভ্যানিটি অফ দ্য হিউম্যান উইসেস ইজ অ্যান ইমিটেশন অফ, অর্থাৎ তিনি এইটা কোথা থেকে ইমিটেট করেছিলেন? হোরেসেস থার্ড স্যাটায়ার, পার্সিয়াস 10th স্যাটায়ার, জুভেনালস 10th স্যাটায়ার আর হোরেসের সেকেন্ড এপিস্টেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জুভেনালস 10th স্যাটায়ার। এইটা থেকে তিনি ইন্সপায়ার হয়ে বা ইমিটেট করে তিনি ভ্যানিটি অফ দ্য হিউম্যান উইসেস এইটা লিখেছিলেন। ওকে, 25th কোশ্চেন, আই ডেডিকেট দিস প্লে টু দোজ হিরোজ হু ব্রেভলি স্টুড ফর পিস when human sacrifice was claimed for the goddess of war. The dedication is prefixed to Tagore's translated play rendered into English. আচ্ছা, তো এখানে একটা খুব সুন্দর একটা লাইন বলা রয়েছে। এই লাইনটা যেটা প্রেফিক্সড হিসেবে ইউজ করেছেন, যেটা ট্রান্সলেটেড, দিস ডেডিকেশন ইজ প্রেফিক্স টু ট্যাগোরস ট্রান্সলেটেড প্লে। তো এই চারটে অপশনের ভেতরে কোনটা হবে সঠিক উত্তর? যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই চারটি নাটকের মধ্যে কোনটাতে এই বিখ্যাত লাইনের উল্লেখ রয়েছে? অপশন ডি, অপশন ডি, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ স্যাক্রিফাইস অর্থাৎ মনে হচ্ছে বিসর্জন। বিসর্জন যে নাটকটি ছিল সেই নাটকের একটি বিখ্যাত লাইন। আচ্ছা, চলে যাবো 26th কোশ্চেন। There are given below are two statements, one labeled as assertion and another one is reason. Assertion বলা রয়েছে কি, intimations of immortality from recollections is the full title of Wordsworth's ode. তো ওয়ার্ডসওয়ার্থের এই ওডটা, এটা ফুল টাইটেল, এটা ফুল টাইটেল। রিজন বলা রয়েছে, দিস স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অফ মেমোরি ইন ওয়ার্ডসওয়ার্থস পারসেপশন অফ পোয়েটিক ক্রিয়েশন, অর্থাৎ তিনি এখানে পোয়েটিক ক্রিয়েশন হিসেবে তিনি মেমোরি অর্থাৎ ব্রেনের কথা উল্লেখ করেছেন। এটা দুটোই কিন্তু ঠিক, দুটোই সঠিক, অর্থাৎ বোথ এ অ্যান্ড আর ইজ দ্য রাইট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, তার 26th সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। চলা যাক 27th কোশ্চেন। 27th কোশ্চেনে বলা রয়েছে কি, I live not in myself, but I became portion of around me, and to me high mountains are a feeling, but the hum of human cities torture. The above line from Lord Byron's Child Harold Pilgrimage are an example of New Platonism, Pantheism, Republicanism or Orientalism. ওকে, তাহলে এটা যদি আমি একটু বলে দিই তাহলে ব্যাপারটা হবে কি, সঠিক উত্তর হবে প্যান্থিজম। প্যান্থিজম মানে হচ্ছে গিয়ে আমাদের চারপাশের সব কিছুতেই যদি আমরা গডের অস্তিত্বকে বিশ্বাস করি, এই ধরনের কনসেপ্টকে বলা হয় প্যান্থিজম। আর এটা লর্ড বাইরনের চাইল্ড হেরাল্ড পিলগ্রিমেজ বলে যে লেখাটি রয়েছে সেখানে আমরা এই লাইনটি পড়লে এক ধরনের এক্সাম্পল হিসেবে এটা পেতে পারি। চলে যাব 28th কোশ্চেন। ম্যাচ দ্য ড্রামাটিস্ট ইন লিস্ট এ উইথ দ্য প্লেস ইন লিস্ট বি, অর্থাৎ লিস্ট এতে কয়েকজন ড্রামাটিস্টের নাম রয়েছে আর লিস্ট তাদের লেখা কিছুগুলো প্লে যেটা লিস্ট বিতে রয়েছে, তো আমাদেরকে ওটা ম্যাচ করতে হবে। অপশন 1 ফিলিপ ম্যাসেঞ্জার, অপশন 2 টমাস ডেকার, অপশন 3 জর্জ চ্যাপম্যান অ্যান্ড অপশন 4 টমাস হেইউড। আচ্ছা, তাদের লেখাগুলো রয়েছে দ্য ফোর প্রেন্টিসেস অফ লন্ডন, অপশন 2 বায়রন, অপশন 3 দ্য উইচ অফ এডমর্টন আর এ নিউ ওয়ে টু পে দ্য ওল্ড ডেটস। তো ফিলিপ ম্যাসেঞ্জার কিন্তু এইটা লিখেছিলেন, এ নিউ ওয়ে টু পে দ্য ওল্ড ডেটস, আর এই হিসেবে যদি দেখা যায় তাহলে
অপশন এটা সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা চলে যাব। আচ্ছা তাহলে একবার মিলিয়ে দেখি। টমাস ডেকার, অপশন 3 দ্য উইচ অফ এডমন্টন, 3-2 জর্জ চ্যাপম্যান রোড বায়রন, টমাস হেউড রোড দ্য ফোর প্রেন্টিসেস অফ লন্ডন। ওকে ওকে। আচ্ছা টমাস হেউড কিন্তু খুব ফেমাস একজন রাইটার যিনি ইন্টারলিউড লিখতেন। ইন্টারলিউড, ইন্টারলিউড INTERLUDE। ইন্টারলিউড জিনিসটা কি? ইন্টারলিউড জিনিসটা হচ্ছে গিয়ে তখন যে বিভিন্ন ধরনের সাইকেল অফ প্লেস চলতো, তো সেই সাইকেল অফ প্লেসের মাঝখানে একটা কমিক রিলিফ দেওয়ার জন্য এই ধরনের কিছু ফার্সি উইটি লাইন, কিছু উইটি ডায়ালগস, কিছু উইটি সিন মাঝে মধ্যে দিয়ে দেওয়া হতো। তো সেইটা তো যেটাতে অডিয়েন্স যারা থাকতো তাদের মধ্যে একটা যে ধরো অনেকক্ষণ ধরে যে সাসপেন্সটা চলছিল সেইটাকে ব্রেক করার জন্য এই ধরনের ছোট ছোট ইন্টারলিউড ঢোকানো থাকতো। আর থমাস হিউড কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ইন্টারলিউডের লেখক। ওকে চলে যাবো 29 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। অ্যাসারশন এবং রিজন রয়েছে, যেটাই বলা রয়েছে দ্য মেটাফিজিক্যাল কনসিট রিমেইনস ইউনিক ফর ইটস সিঙ্গুলার ব্লেন্ড অফ প্যাশন অ্যান্ড রেশিওনিয়েশন। যা রিজন হিসেবে বলা রয়েছে দিস ওয়াজ পসিবল বিকজ অফ দ্য কোয়ালিটি অফ ইনক্লুসিভনেস অ্যাভেলেবেল ইন দ্য কন্টেম্পোরারি সেন্সিবিলিটি। আচ্ছা এটা যদি জাস্ট একটু বলে রাখি, এটার অপশন বিটা সঠিক উত্তর হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা চলে যাব 13 কোশ্চেনে, 30 নম্বর কোশ্চেনে, 30 নম্বর কোশ্চেনে। ম্যাচ দ্য রিয়েল লাইফ ফিগার, অর্থাৎ এখানে কয়েকজন রিয়েল লাইফ ফিগার রয়েছেন, অর্থাৎ কয়েকজন জীবিত চরিত্র আছে, জীবিত লোক যারা লিস্ট এতে রয়েছে, আর তাদের সাথে ড্রাইডেন্সের স্যাটারিক ক্যারেক্টার অর্থাৎ অ্যাবসোলাম অ্যান্ড অ্যাকিটোফেলে তিনি কয়েকজন চরিত্রকে এই সব লোকগুলোর পরিবর্তে ব্যবহার করেছিলেন। তো আমাদেরকে এখানে ওই উম, নামগুলোকে একটু ম্যাচ করতে হবে। অপশন 1 টিটাস ওটস, 2 সিঙ্গেল বাই বিথল, ডিউক অফ বাকিংহাম, ডিউক অফ মনমাউথ। ওকে এখানে অপশনগুলো যদি আমরা দেখি তাহলে অপশন 1 সিমেই, অপশন 2 অ্যাবসোলাম, অপশন 3 কোরা, আর অপশন 4 জিমরি। তো আমার যতটুকু মনে আছে যে ডিউক অফ মনমাউথ কিন্তু উনি অ্যাবসোলেম হিসেবে রিপ্রেজেন্ট করেছিলেন। অপশন 4 যদি 2 হয়, ও দুটো অপশন রয়েছে, তাহলে টিটাস ওটস যিনি কোরা, কোরা হিসেবে রিপ্রেজেন্ট করেছিলেন, তাহলে অপশন 1 ইজ 3, 3 আচ্ছা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে বাকিটা তোমরা একটু মিলিয়ে নিও। চলে যাব 31st কোশ্চেন। 31st কোশ্চেনে বলা রয়েছে, এখানেও একটা স্টেটমেন্ট অ্যাসারশন রিজনের কোশ্চেন। অ্যাসারশনে বলা রয়েছে মিল্টনস ফার্স্ট হোললি ইংলিশ পোয়েম অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট ন্যাটিভিটি ওয়াজ রিটেন ইন 1629, দো হি হ্যাড অলরেডি বিন রিটেন পোয়েট্রি ইন ল্যাটিন বাই দ্যাট টাইম। কারণ কি বলা রয়েছে, কারণ কি বলা রয়েছে, মিল্টন ওয়ান্টেড টু রিমেম্বার চিপলি অ্যাজ এ রাইটার অফ ল্যাটিন পোয়েট্রি। তো তিনি বলছেন কি, এখানে প্রশ্নটা বলা হয়েছে এরকম ভাবে যে মিল্টনের প্রথম লেখা ইংরেজি কবিতা হচ্ছে কি অন দ্য মর্নিং অফ ক্রাইস্ট ন্যাটিভিটি, যেটা 1629 সালে পাবলিশ হয়েছিল, লেখা হয়েছিল। তো তিনি কিন্তু সেই সময় কিছু ল্যাটিন ভাষাতে কয়েকটি কবিতাও লেখালেখি করতেন। এবারে বলা হয়েছে তো তিনি এই যে ল্যাটিন ভাষাতে লেখালেখি করতেন, তাহলে কি তিনি ল্যাটিন ভাষায় কবিতা লিখে ফেমাস হওয়ার জন্য লিখতেন? অপশন এ সঠিক উত্তর, কিন্তু অপশন এ অর্থাৎ অ্যাসারশনটা সঠিক বাট রিজনটা কিন্তু সঠিক নয়, তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে ঠিক আছে। আচ্ছা তোমরা তো ধরো আমাদের কতগুলো প্রশ্ন হলো, 31টা প্রশ্ন হয়েছে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগছে তাহলে তোমরা যদি পারো একটু পাশে থেকো আমাদের। ভিডিওগুলো তো পরপর প্লেলিস্টে দেওয়াই রয়েছে, তোমরা ওগুলো দেখে নিতে পারো পরপর, এবং সেই সাথে এই পিডিএফটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একদম WBCSCর মেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। আর আমি যেভাবে হয়তো ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরা পাশাপাশি এগুলো নোট ডাউন করে নিয়ে রিভাইজ করে নিতে পারো একবার, এটা তোমাদেরই হয়তো কিছুটা উপকারে লাগতে পারে। হয়তো ডিরেক্ট এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, বাট একবার তো PYQ প্র্যাকটিস করে নেওয়া যেতেই পারে। ঠিক আছে চলো তাহলে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও এখানে আমরা দিতে থাকবো, ক্লাসগুলো আমরা করবো এরকমভাবে। আর ঠিক আছে 32 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 32। ইন অ্যালবিজ আ জু স্টোরি, অর্থাৎ এডওয়ার্ড অ্যালবির লেখা জু স্টোরিতে তার টাইটেলটা কি সাজেস্ট করছিল, তার টাইটেলটার মাধ্যমে আমরা কি পেয়েছিলাম?
জু স্টোরি কিন্তু একটা পোস্ট মডার্ন প্লে, যেটা অনেকটাই অ্যাবসার্ড অ্যাবসার্ড প্লে হিসেবে আমরা ধরতে পারি। আর ওই অ্যাবসার্ড প্লে মানে দেখা যাক অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ, দ্য প্লে প্রেজেন্টস আ স্টোরি অ্যাবাউট আ জু। অপশন বি, দ্য এন্টায়ার হিউম্যান কন্ডিশন সিমস টু বি আ জু। অপশন সি, আ ভিজিট টু আ জু ইন দ্য সলিউশন ফর human despair. Option D, the character in this play, Jerry and Peter, pretend to be animals in the zoo. আচ্ছা, এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে তিনি বলতে চাইছিলেন যে পুরো সমগ্র মানুষ জাতির কন্ডিশন, যেটা মনে হচ্ছে যে একটা সকলেই যেন একটা জুর মধ্যে, অর্থাৎ একটা আহ, চিড়িয়াখানার মধ্যে। সমগ্র মানুষের কন্ডিশন এখন এমন হয়ে গেছে যে তারা সবাই যেন চিড়িয়াখানার মধ্যে বদ্ধ রয়েছে। তো অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। চলে যাব 33 কোশ্চেন। কোশ্চেন নম্বর 33, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স আর ডাজ নট রিলেট টু দ্য হার্লেম রেনেসাঁস। অর্থাৎ এই চারটে অপশনের ভিতর থেকে কোনটি হার্লেম রেনেসাঁসের সাথে মিল খাচ্ছে না, কোন ফিচার্সটা মিল খাচ্ছে না? প্রিজার্ভেশন অফ রেশিয়াল আইডেন্টিফাই, or a wave of assimilationist sentiment, disillusionment with the promise for the white majority, growth of maturity and self discovery। আচ্ছা, ডাজ নট বলেছে কিন্তু, যেখানে অপশন এ তো ঠিক লাগছে, সিও ঠিক, ডিও ঠিক, কিন্তু মানে সরি মানে ওই হার্লেম রেনেসাঁস কিন্তু এইগুলো এইগুলো হচ্ছে ফিচার্স। তো অপশন বিটা ঠিক ম্যাচ করছে না। এ ওয়েভ অফ অ্যাসিমিলেশনিস্ট সেন্টিমেন্ট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাবো 34th কোশ্চেন। কোশ্চেন নম্বর 34, আ ড্যান্স অফ ফরেস্ট হুইচ ওলে সোয়িংকে রোড টু মেক দ্য ইন্ডিপেন্ডেন্স অফ নাইজেরিয়া। তো নাইজেরিয়ার স্বাধীনতা উপলক্ষে ড্যান্স অফ দ্য ফরেস্ট লিখেছিলেন ওলে সোয়িংকে। তো তিনি তার এই পোয়েমের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, তিনি কি দেখাতে চেয়েছিলেন? আ সেলিব্রেশন অফ দ্য পাস্ট, আ গ্লোরিফিকেশন অফ দ্য প্রেজেন্ট, আ ব্যালেন্সড ইনকোয়ারি অফ দ্য পাস্ট, cautiously optimistic about the future। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 2, 3। এ ব্যালেন্স ক্রিটিক অফ দ্য পাস্ট, অর্থাৎ অতীতের কিছু অতীতের একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা এবং তার সাথে সাথে একটা অপটিমিস্টিক ফিউচার, এই দুটো থিম নিয়েই তিনি ড্যান্স অফ দ্য ফরেস্ট লিখেছিলেন। তো অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব 35th কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নভেলস ডিলস উইথ দ্য অ্যাবরিজিনিয়াল স্টোলেন জেনারেশন। ওকে, আচ্ছা তোমাদেরকে যদি একটু বলে রাখি তাহলে বুঝতে পারবে তোমরা যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবরজিনি অর অ্যাবরজিনাল। অ্যাবরজিনি কথার অর্থ হচ্ছে গিয়ে আমাদের এদিকে যেমন আদিবাসী লোকেরা রয়েছে না, ঠিক তেমনি আমেরিকাতে যেরকম কিছু পুরনো নেটিভ যারা ছিল যাদেরকে আমরা বলি রেড ইন্ডিয়ান, তেমনি অস্ট্রেলিয়াতে কিছু আদিবাসী লোক রয়েছে যাদেরকে আমরা অ্যাবরজিনি পিপল হিসেবে জানি। তো এবার অস্ট্রেলিয়ার কিছু কিছু রাইটার রয়েছেন যারা এই অ্যাবরজিনিদের কালচার, অ্যাবরজিনিদের সম্পর্কে বিভিন্ন তাদের পোশাক আশাক, তাদের তাদের সম্পর্কে বিভিন্ন লেখালেখি করতেন। তো তাদেরকে তাই বলা হয় অ্যাবরজিনিয়াল রাইটার। আর তো কোশ্চেনটা এখানে বলা রয়েছে যে এখানে কোন লেখাতে আমরা, কোন নভেলে আমরা অ্যাবরজিনিয়াল স্টোলেন জেনারেশনের সম্বন্ধে আমরা আহ, দেখতে পাই আর কি, কোন থিম রয়েছে ওখানে। বেনাং, আচ্ছা বেনাংটা কিন্তু একটা কিম স্কট বলে একজন অস্ট্রেলিয়ান অথার আছে, ওনার লেখা কিম স্কট। দ্য ট্রি অফ ম্যান, প্যাট্রিক হোয়াইট। প্যাট্রিক হোয়াইট খুব ফেমাস কিন্তু, দ্য ট্রি অফ ম্যান। প্যাট্রিক হোয়াইটের লেখা একটা বিখ্যাত উপন্যাসের নাম তোমরা একটু কমেন্ট করে দিও, হ্যাঁ, দেখি মনে আছে কিনা তোমাদের। ক্লাউড স্ট্রিট, অপশন সি, ফর দ্য টার্ম অফ হিজ ন্যাচারাল লাইফ। আচ্ছা, এটা কিন্তু হবে অপশন এ, অর্থাৎ বেনাং, কিম স্কটের লেখা বেনাং, যেখানে আমরা অ্যাবরিজিনাল স্টোলেন জেনারেশনের সম্পর্কে একটু জানতে পাই। 36th কোশ্চেন, দ্য লেক ইজ কোয়াইট, দ্য ট্রিজ সারাউন্ড মি, আস্কিং দ্য গিভিং নাথিং, দিস ইজ এ লাস্ট লাইন। এই বিখ্যাত লাইনটা কোন উপন্যাসের শেষ লাইন? শেষ লাইন, আচ্ছা, ডিসগ্রেস বাই জেম কুদজে, ভস। ভস কিন্তু প্যাট্রিক হোয়াইটের লেখা। এই যে এখানে তোমাদেরকে বলছিলাম, এখানে উত্তরটা এখানে তো দেওয়াই রয়েছে ওই নভেলটির নাম। এ হাউস অফ মিস্টার বিশ্বাস, অপশন সি অর ডি, সারফেসিং বাই মার্গারেট অ্যাটিউড। আচ্ছা, এগুলো তো, এটার সঠিক উত্তর হবে অপশন ডি, সারফেসিং। হ্যাঁ, ঠিক আছে। 37 কোশ্চেনে বলা রয়েছে, দ্য স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস হ্যাভ রেজাল্টেড ইন প্রোভাইডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান থেকে যে কিছু ওয়ার্ড যেগুলো ইংরেজি ল্যাঙ্গুয়েজ এসেছিল, তো তাদের মধ্যে বেশিরভাগ কি কি ছিল?
কি কি কোন কোন ওয়ার্ড সাধারণত এসেছিল? কিছু প্লেস নেমস, নেম অফ অ্যানিমেলস, কিছু প্রাণীর নাম, পার্সোনাল নেম আর নেম অফ প্রফেশনস। আচ্ছা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ কিছু প্লেস নেমস, কিছু জায়গার নাম স্ক্যান্ডিনেভিয়া থেকে ইংরেজি শব্দে এসেছিল। 38 কোশ্চেন, গিভেন বিলো টু স্টেটমেন্টস। আচ্ছা, স্টেটমেন্ট আর রিজনের কয়েকটা টু স্টেটমেন্টস দেওয়া রয়েছে এখানে। অ্যাসারশন আর রিজনের দেখে নিই। Despite being identified as a pirated text, the first quarto of Hamlet is not dismissed by scholars. Reason কি? As a memorially reconstructed text, it is believed to hold clues to an early Elizabethan performance of the play. আচ্ছা, এটা অপশন বি, বোথ এ অ্যান্ড আর অ্যাসাসিন রিজনটা ঠিক বলেছে, অর্থাৎ পাইরেটেড টেক্সট হওয়া সত্ত্বেও এটা হ্যামলেট ইজ নট ডিসমিসড বাই দ্য স্কলার্স। স্কলাররা কিন্তু হ্যামলেটকে ডিসমিস করেনি। তার কারণ কি বলা রয়েছে? যে মেমোরিয়ালি রিকনস্ট্রাক্টেড টেক্সট, ইট ইজ বিলিভ টু হ্যাভ হোল্ড ক্লুজ টু অ্যান আর্লি এলিজাবেথিয়ান পারফরমেন্স অফ দ্য প্লে। ইয়াস, এর মধ্যে কিছু এলিজাবেথিয়ান ক্যারেক্টারিস্টিক ছিল, যেগুলোর কারণে এটাকে, যার কারণে এটাকে ডিসমিস করেন স্কলাররা। 39th কোশ্চেন, দ্য ইনহ্যাবিট্যান্টস অফ ল্যান্ড অফ হুইনহ্যামস ইন গালিভার ট্রাভেলস। তো গালিভার ট্রাভেলসের হুইনহ্যামসের যে লোকেরা ছিল, ইনহ্যাবিট্যান্টস যারা ছিল, তারা কারা ছিল? ওয়াইল্ড হর্স অ্যান্ড প্রিমিটিভ হিউম্যান, জায়ান্ট ক্রিচার্স অ্যান্ড ইররেশনাল হিউম্যানস, রেশনাল হর্সেস অ্যান্ড হিউম্যানয়েড ক্রিচার্স, অর ডরফিস হর্সেস অ্যান্ড ফিল্দি হিউম্যান বিংস। ওকে, অপশন সি, অর্থাৎ ওখানে কিন্তু আমরা দেখেছিলাম কিছু জ্ঞানী ঘোড়া, যারা কিছু, অর্থাৎ এবং হিউম্যানিড ক্রিয়েচার্স, হিউম্যানয়েড মানে কিছু রোবোটিক কিছু ক্রিচার্স ওখানে ছিল আর কি। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব 40, 40তম প্রশ্নে। রোড দ্য হু রোড দ্য ফলোয়িং লাইন, Wordsworth is a poet, a most original poet. He no more resembles Milton than Milton resembles Shakespeare. No more resembles Shakespeare than Shakespeare resembles Milton. He is himself. আচ্ছা, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এসটি কোলরিজ। এসটি কোলরিজ এটা বলেছিলেন আর কি, এটা তিনি বলেছিলেন। আচ্ছা, 41 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, দ্য অস্ট্রেলিয়ান নভেল ওয়াজ পাবলিশড ইন 1901. The author of 60 at 60 tells a life story expressing an instant's desire to be a writer. Suddenly life is transformed, one could choose between the dreams and conventional life. Which novel is this? তো এটার এই 1901 সালে পাবলিশ হওয়া একটা অস্ট্রেলিয়ান উপন্যাস, যেখানে তিনি যে অথার, তিনি 16 বছর বয়সে তিনি তার যে লেখক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু হঠাৎ করে তার জীবন একটা আলাদা মোড় আসে। তারপর তিনি তার যে স্বপ্ন আর তার যে কনভেনশনাল লাইফ, তার মধ্যে কোনটা বাছবেন সেটা তিনি বাছার জন্য তার একটা, তার যে প্রথাগত জীবন সেইটা বেছে নেওয়ার জন্য একটা সুযোগ আসে। তো এই থিমটা আমরা সাধারণত কোন উপন্যাসে দেখতে পেয়েছিলাম, কোন নভেলে আমরা দেখতে পেয়েছি? স্যালি মর্গানস মাই প্লেস, মাইলস ফ্র্যাঙ্কলিনস মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার, অর মুদ্রুরুস ওয়াইল্ড ক্যাট ফলিং, কেভিন গিলবার্ট দ্য চেরি ফিগার্স। আচ্ছা, এই যে মুদ্রুরু বলে যে অথার যিনি রয়েছেন, উনি কিন্তু, আমি যে বলছিলাম না অ্যাবরজিনাল রাইটার, ইনি কিন্তু সেই একজন বিখ্যাত অথার। উনি অস্ট্রেলিয়ান অ্যাবরজিনিদেরকে লেখালেখি করেন। আচ্ছা, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, মাইলেস ফ্র্যাঙ্কলিনস মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার। ওকে, চলে যাব 42, কোশ্চেন নাম্বার 42, ইন হুইচ প্লে ডু উই গেট দ্য ফলোয়িং লাইন্স, অর্থাৎ এই লাইনটি কোন নাটকের? I have always been of opinion that a man who desires to get married should know either everything or nothing. তো একদম ফ্যাকচুয়াল কোশ্চেন এটা। আর ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষায় সব কোশ্চেন যে তুমি পারবে বা সবই তোমার হাতের মুঠোর মধ্যে থাকবে, সব 100তে 100খানা কোশ্চেন, এমনটা তো হয় না, এটা কোনো পরীক্ষাতেই হয় না। আর নেটেও বর্তমানে যা পরীক্ষার লেভেল যেভাবে হাই হয়েছে, সেই হিসেবে সব কোশ্চেনগুলোও যে পারবে তাও এমন কোনো গ্যারেন্টি নেই। তো কিছু গেস ওয়ার্ক করা যায়,
কিছু ফ্যাকচুয়াল প্রশ্ন থাকে, সব কিছু মিলিয়েই স্কোর করতে হয়। তো ঠিক আছে। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, অস্কার ওয়াইল্ডের লেখা ওইখানকার একটি লাইন। আই হ্যাভ অলওয়েজ বিন অফ ওপিনিয়ন দ্যাট এ ম্যান হু ডিজায়ার্স টু গেট ম্যারিড শুড নো আইদার এভরিথিং অর নাথিং। ওকে, চলো যাক। নেক্সট কোশ্চেন। নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স অ্যান্ড আই লিঙ্গার অন দ্য শোর অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল উইদার্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ মোর অ্যান্ড মোর। ওকে, এটা কোথাকার লাইন? এটা হচ্ছে গিয়ে লক্সলে হলের লাইন। ওকে, লক্সলে হলের লাইন। চলে যাবো 44th কোশ্চেন। পিক আউট দ্য নভেল হোয়ার দ্য ফিমেল প্রোটাগনিস্ট ইজ নট এ ফলেন উইমেন। এই নভেলগুলোর মধ্যে কোন প্রোটাগনিস্ট কিন্তু ফিমেল প্রোটাগনিস্ট যে ফলেন উইমেন হিসেবে নয়? অ্যাডাম বিট, টেস অফ ডিয়ার বার্বেলস, দ্য টেনান্ট অফ উইলফেল হল, লেডি চ্যাটারলেস লাভার। আচ্ছা, লেডি চ্যাটারলেস লাভার ডিএস লরেন্সের লেখা। টিএস টেস্ট অফ দ্য ডিউয়ার বারবেলস ওটা হার্ডি। অ্যাডাম বেড, জর্জ এলিয়ট। আচ্ছা, এগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু আমরা ফলেন উইমেন হিসেবে দেখতে পাবো কিছু একজন চরিত্র, কিন্তু দ্য টেন্যান্ট অফ ওয়াইল্ডফিল হল এটা হয়ে যাবে সঠিক উত্তর। এইখানে আমরা কোনো ফলেন উইমেন কে পাইনি, তো যেহেতু এটা নট বলেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। Question number 45. Killing the angel in the house was part of occupation of the woman writer. What did Virginia Woolf not mean by the phrase killing the angel in the house? আচ্ছা, এটা জাস্ট তোমাদের একটু বলে দিই যে অপশন ডিটা সঠিক উত্তর হয়ে যাবে। ডিসরিগার্ডিং দ্য স্ট্যান্ডার্ডস অফ ওমেনলি কন্ডাক্ট জয়নিং ইন সাফ্রেগেট মুভমেন্ট। ওকে, আচ্ছা চলে যাব 46th কোশ্চেন। কোশ্চেন 46 যেটা বলা রয়েছে, হুইচ অফ দ্য কারেক্ট chronological order for the following books of poems by W.B. Yeats। অর্থাৎ W.B. Yeatsের এইগুলো কিছু ওয়ার্কস রয়েছে যেগুলোর ক্রোনোলজিতে সাজাতে বলেছে। আচ্ছা, একটু দেখে নি তাহলে। তাহলে দ্য টাওয়ার ওইটা হবে দ্য রোজ, দ্য রোজ, দেন টাওয়ার, দ্য রোজ। আচ্ছা, অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য রোজ, দেন দ্য টাওয়ার, দেন দ্য ওয়াইন্ডিং স্টেয়ার অর রেসপন্সিবিলিটিস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 47. In which of the poem of four quartets does Eliot strongly focuses on childhood memories of the American South? আমেরিকান সাউথের আমেরিকান অর্থাৎ দক্ষিণ আফ্রিকাতে যে সম্পর্কে, দক্ষিণ আফ্রিকার সম্পর্কে তার কিছু চাইল্ডহুড মেমোরি ছিল, সেটা যিনি ফোর কোয়ার্টেলেটে প্রকাশ করেছিলেন। তো সেটা ফোর ফোর কোয়ার্ট্রেটের যে পোয়েমটা, ওখানে অনেকগুলো, এটা পোয়েম কালেকশন যার মধ্যে অনেকগুলো পোয়েম রয়েছিল। তো তার মধ্যে কোন পোয়েমে তিনি সাউথ আফ্রিকার কথা, চাইল্ডহুড মেমোরিজ কথা উল্লেখ করেছেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ড্রাই স্যালভেজ। 48th question. Which of the following works belong to Rolla Barthes structuralist period? অর্থাৎ রোলা বার্থ তার স্ট্রাকচারালিস্ট পিরিয়ডে লেখা বইটার নাম কি? আচ্ছা, রোলা বার্থের যদি আমরা লিটারারি ক্যারিয়ারটা দেখি, তাহলে তিনি কিন্তু প্রথমের দিকে তিনি স্ট্রাকচারালিস্ট হিসেবে শুরু করেছিলেন, কিন্তু তারপরে তিনি ওটা ব্রেক করে তিনি হয়ে যান একজন পোস্ট স্ট্রাকচারালিস্ট রাইটার। ওকে, আচ্ছা, এর অপশন সঠিক উত্তর হয়ে যাবে দ্য ডেথ অফ দ্য অথার। ও, no, no, sorry. Option B is the right answer. Writing degree 0. Okay. দ্য ডেথ অফ দ্য অথার তো পোস্ট স্ট্রাকচারালিস্ট, তিনি ওই সময় লিখেছিলেন, পোস্ট স্ট্রাকচারালিস্ট হিসেবে যখন গণ্য হয়েছিলেন ওই সময়। ওকে, 49th কোশ্চেন, স্টেটমেন্ট কোশ্চেন, এবং চলো বলা রয়েছে কি, লাকা ওয়াজ এ স্ট্রাকচারালিস্ট। লাকা ওয়াজ এ স্ট্রাকচারালিস্ট, লাকা রিরোট থট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ সসার। আচ্ছা, এটা যদি বলে দিই তাহলে হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এ ইজ ফল্ট বাট আর ইজ ট্রু। এটা কিন্তু ভুল। লাকা ওয়াজ এ স্ট্রাকচারালিস্ট, লাকা ছিলেন একজন সাইকো অ্যানালাইসিস্ট, হ্যাঁ, জ্যাক লাকা। আর তিনি লাকা রোড ফ্রয়েড ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ সসার। এটা ঠিক, এটা ঠিক হবে, বাকি এটা ভুল, এই অপশানটি ভুল রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50. হোয়াট ইজ দেয়ার কমন বিটুইন দিস নভেলস? ওকে, কোন কোন নভেলগুলোর কথা উল্লেখ করা রয়েছে? নভেলগুলো হচ্ছে থ্যাকারেজ হেনরি এসমন্ড, জর্জ এলিয়টস রোমোলা, টমাস পিনচন্স ম্যাশন অ্যান্ড ডিকসন, অ্যান্ড চমন নাহলস আজাদি। আচ্ছা,
তো এদের মধ্যে এই নভেলগুলোর মধ্যে একটা 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 একই রকম একটা বৈশিষ্ট্য রয়েছে, একই ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো এটা বলতে হবে কি, দে আর অল বিল্ডিংস রোমান, দে আর অল সাইকোলজিক্যাল নভেলস, দে আর অল নভেলস অ্যাবাউট রোম্যান্স অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, অর দে আর অল হিস্টোরিক্যাল নভেলস। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা প্রত্যেকেই কিন্তু হিস্টোরিক্যাল নভেলস। হ্যাঁ, আচ্ছা, চলে যাব 51, কোশ্চেন নাম্বার 51। নাগমেস Nagamis is a language used in Nagaland for communication. It can be classified as one of the following. তো এই যে নাগামিস, এই যে ভাষাটি, এটা নাগাল্যান্ডে গেলে আমরা কমিউনিকেশনের একটা মাধ্যম হিসেবে পাবো। তো এটাকে বলতে হবে এটা কি, এটা কি ধরনের এক্সাম্পল। এটা হচ্ছে একটা ক্রিওলের উদাহরণ, প্রিমিটিভ ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজ আর পিডগিন। পিডগিন সঠিক উত্তর হয়ে যাবে, এটা পিডগিন। ওকে, কোশ্চেন নাম্বার 52। 52, ট্রান্সফার রেফার্স টু, অর্থাৎ ট্রান্সফার বলতে কি বোঝানো হয়? দ্য অ্যাপ্লিকেশন অফ L1 রুলস টু L2 লার্নিং, অর্থাৎ দ্য অ্যাপ্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রুলস টু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। অর্থাৎ প্রথম প্রথম ভাষা থেকে দ্বিতীয় ভাষায় যে, অর্থাৎ আর দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে এই ট্রান্সফার জিনিসটি ব্যবহার করা হয়, ট্রান্সফার। ওকে, ঠিক আছে। 53 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53, ভার্নার্স ল রেফার্স টু, এটা সঠিক উত্তর হবে সিস্টেমেটিক চেঞ্জ অফ ভাওয়েলস ইন ইংলিশ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 54, হোয়াট টাইপ অফ ইমেজারি ইজ ইউজ ইন দ্য ফলোয়িং লাইন্স ফ্রম বদলেয়ার। কি বলছে? সাম পারফিউমস আর অ্যাজ ফ্র্যাগমেন্ট অ্যাজ চাইল্ড, সুইট অ্যাজ দ্য সাউন্ড অফ হার্ট বয়েজ মিডো গ্রিন, others corrupted rich, exultant wild. Okay, option A, kinesthetic imagery, synthetic imagery, gustatory imagery or organic imagery. আচ্ছা, এটা সঠিক উত্তর হবে সিনথেটিক ইমেজারি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 55। 55 কোশ্চেনে বলা রয়েছে যে ফ্লেউবার্ডস মেডাম বোভেরি এন্ডস উইথ, অর্থাৎ গুস্তাভ ফ্লেউবার্ডের মেডাম বোভেরি শেষ হচ্ছে কি? দ্য ডেথ অফ এমা, her husband's discovery of her long faithlessness, Emma's reverie, or Emma's affair with Rudolph. Option B is the right answer. চলে যাব 56 question. A language is best learned by men by mime method or mimicry and memorization. This is true for learning vocabulary, sentence, process of transfer, process of internalization. আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন এ, vocabulary. হ্যাঁ, question number 57, Georgian poetry is the title of a series of anthologies edited by whom? Walter Delamere, Edward Morse, W.H. Davis, Lascelles Abercrombie. আচ্ছা, এই যে জর্জিয়ান পোয়েট্রি, এটা যদি জর্জিয়ান পোয়েট্রি এটা কিন্তু এডওয়ার্ড মার্সের একটা অ্যান্থোলজি। হ্যাঁ, আচ্ছা, তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব 58 কোশ্চেন। I have no belief in tradition or common myth kitty or casual allusion in poems to the other poem or poets. Who is the speaker? আচ্ছা, এইটা সঠিক উত্তর হবে ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন এই লাইনটি বলেছিলেন। 59th question, question number 59, 59, which of this is not a contemporary British author? তো এনাদের মধ্যে কে কন্টেম্পোরারি, অর্থাৎ কে একজন সমসাময়িক ব্রিটিশ অথার নন? আব্দুল রাজ্জাক গুরনা, বুচি আনচেতা, দেরায়ান আদিবায়ো আর সাইপ্রিয়ান একোয়েন্সি। এই যে ড্যারিয়ান অ্যাদিবায়ো, ইনি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব 60 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং নভেলস অফ ডস্টোভস্কি ওয়াজ অরিজিনালি কল্ড দ্য ড্রাঙ্কার্ডস, অর্থাৎ ডস্টোভস্কির লেখা এই 4টি নভেলের মধ্যে কার অরিজিনাল নাম ছিল দ্য ড্রাঙ্কার্ডস? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো 61 কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ এপিক থিয়েটার? বার্টল ব্রেসেটের যে এপিক থিয়েটার রয়েছে, এইটা তার মধ্যে কোনটি তার ক্যারেক্টারিস্টিক্স নয়? অপশন এ, দ্য প্লে মাস্ট হ্যাভ অ্যান ওভার্ট সোশিও পলিটিক্যাল কন্টেন্ট।
Option B, the spectator should maintain a critical distance from the dramatic persona. Or option C, the play should be realistic. Option D, the play should include elements from popular culture. আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশন সি, দ্য প্লে শুড বি রিয়েলিস্টিক। এটা কিন্তু নয়, এটা একটা ক্যারেক্টারিস্টিক নয়। হ্যাঁ, যেহেতু নট বলা রয়েছে তাই এই অপশনটি ঠিক হচ্ছে। 16 টু ম্যাচ দ্য ব্রিটিশ এশিয়ান অথার্স উইথ দেয়ার ওয়ার্কস। আচ্ছা, ব্রিটিশ এশিয়ান অথার্সদের নাম রয়েছে এখানে লিস্ট এতে। হানিফ কুরেশি, হরি কঞ্জরু, মীরা সোয়েল, আইয়ুব খানদিন। আর লিস্ট বিতে রয়েছে অনিতা অ্যান্ড মি, ইস্ট ইজ ইস্ট, মাই বিউটিফুল, লন্ড্রিট অর ট্রান্সমিশন। আচ্ছা, এইটার সঠিক উত্তর হবে হানিফ কুরেশি, উনি কিন্তু লিখেছিলেন মাই বিউটিফুল লন্ড্রিট, লন্ড্রিটি। এবং হরি কঞ্জরু উনি লিখেছিলেন ট্রান্সমিশন 2-4। তাই সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা, বাকিগুলো তোমরা একটু দেখে নিও। Question number 63. A current trend in British fiction is to appropriate 19th century England in contemporary terms to dialogize modern English. This is called the New Victorian novel. Okay? Option B হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব 64th question. Award winning black British author Carol Phillips argues that black brightness should be culturally rather than re racially constructed. This is a demand for what? This is a demand for autonomy, authoritarianism, affiliation, or assimilation. Option A, autonomy is the right answer. Question number 65. Apart from poetics, in which other work does Aristotle discuss pity and fear? তিনি পিটি অ্যান্ড ফিয়ার নিয়ে তার আর কোন বইতে আলোচনা করেছেন? পলিটিক্স, রেটোরিক্স, নিকিওমেকানিথিক্স অর মেটাফিজিক্স? আচ্ছা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলে যাব 66th কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66। আচ্ছা, হুইচ অফ দিস অ্যাকর্ডিং টু লনজাইনাস ইজ নট অ্যান অবস্টাকল টু সাবলিমিটি? অর্থাৎ এর মধ্যে কোনটা সাবলিমিটির অবস্টাকল নয়? এভরিডে ল্যাঙ্গুয়েজ, অ্যাম্প্লিফিকেশন, ফ্যান্টাসি অর এক্সট্রাভেগেন্ট সেন্টিমেন্টস? আচ্ছা, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। Question number 67. In Essay of Dramatic Poesy, Dryden that a play should mentions, maintains that a play should aim at the delight and instruction of mankind. Here he is following. আচ্ছা, ডিলাইট এবং ইনস্ট্রাকশন যদি, এই ডিলাইট এবং ইনস্ট্রাকশনের কথা যদি বলা হয় তাহলে কিন্তু আমরা কার কথা জানি আসে বলতে পারবে? তাহলে হবে এটা আসে হোরেসের কথা। হোরেস তিনি বলেছিলেন যে পোয়েট্রি অর্থাৎ পোয়েম বা পোয়েট্রি, তাদের পোয়েট্রির মেন উদ্দেশ্য কি থাকবে? হিউম্যান কাইন্ডকে যেমন ডিলাইট দেওয়া অর্থাৎ আনন্দিত করা, তেমনি ইনসাইট দেওয়া। ইনসাইট মানে কিছু জ্ঞান দিবে। অর্থাৎ কবিতার পোয়েমের কাজ হবে একদিকে যেমন আনন্দ দেওয়া, তেমনি অন্যদিকে জ্ঞান দেওয়া। ওকে, তাই এখানে এসে অফ ড্রামাটিক পোয়েজিতে ড্রাইডেন হোরেসের কথাই বলেছেন। কোশ্চেন নাম্বার 68. ম্যাচ দ্য ফলোয়িং প্রোটাগনিস্ট অফ 4 আমেরিকান নভেল। তো আমেরিকান নভেল প্রোটাগনিস্টদের নাম রয়েছে, আমেরিকার কিছুগুলো এই নভেলগুলোর নাম দেওয়া রয়েছে। অ্যান্ড দেয়ার ট্রেডস অফ ক্যারেক্টার অ্যাকর্ডিং টু দ্য কোড, এবং তাদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু দেওয়া রয়েছে, তাদের বৈশিষ্ট্যগুলো কিছু দেওয়া রয়েছে, সেটা আমাদেরকে দেখতে হবে। অপশন লিস্ট এতে অপশন 1-এ আছে ক্যাপ্টেন আহাব, ওকে, মবি ডিকের ক্যারেক্টার। অপশন 2, ফ্রেডরিক হেনরি, জে গ্যাটসবি, ইসাবেল আর্চার। আচ্ছা, ইসাবেল আর্চার পোর্ট্রেট অফ দ্য লেডি, ওখানকার ক্যারেক্টার। জে গ্যাটসবি, দ্য গ্রেট গ্যাটসবির ক্যারেক্টার। আচ্ছা, ফ্রেডরিক হেনরি, এটা ঠিক আমি জানি না, তোমরা যদি জানো তোমরা একটু আমাকে জানিও কোথাকার ক্যারেক্টার। আচ্ছা, তো এই যে গ্যাটসবি না, উনি উনি ছিলেন ওনার একটু ঠিক ল্যাভিশ টাইপের একজন সেই সময়কার লোক, যিনি আমোদ ফুর্তিতে এক্সট্রাভ্যাগেন্ট লাইফ লিড করতে গিয়ে তিনি, আমরা যদি দেখতে পাই ওই নভেলে দেখতে পাই যে তিনি তিনি একটা ওই সময়
খুব ল্যাভিশ লাইফ লিড করছিলেন। তো তার সাথে সেই সময় তিনি অনেক বড় বড় পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে দূর দূর থেকে বিভিন্ন সময় অনেক লোককে ইনভাইট তিনি করতেন। তিনি খুব বিলাসবহুল লাইফ লিড করতেন। কিন্তু শেষের দিকে তারপরে একটা এমন সময় এলো যে তিনি তার তার হঠাৎ করে মানে তার কিছু পুরনো ঘটনা, ওই ডেইজি বুকানন বলে একজন তার যে ফিয়ন্সে, তিনি যাকে ভালোবাসতেন, তার সাথে কিছু অতীতের ঘটনা নিয়ে একটা একটা এই নভেলে আমরা একটা দেখতে পাবো ওয়ান কাইন্ড অফ, যে তার যে স্যাডি পাস্ট যেটা ছিল, তার অতীত, সেই অতীত, তার একটা এক্সট্রাভ্যাগান্ট লাইফ, এগুলো নিয়েই এই নভেলটি। তো তাহলে এখানে একদম উল্লেখ করাই রয়েছে যে এ স্যাডি পাস্ট অ্যান্ড আ ট্রিমেন্ডাস অ্যাম্বিশন টু রাইজ টু প্রসপারিটি। এইটা জে গ্যাটসবির সাথে কিন্তু মিলে যাচ্ছে। আর এটা যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন ফোর, অপশন ফোরটা কিন্তু ঠিক হচ্ছে। আচ্ছা, তোমরা বাকিগুলো একটু মিলিয়ে নিও। হ্যাঁ, চলে যাবো 69th কোশ্চেন, কোশ্চেন নাম্বার 69। দ্য টার্ম ইক্রিচার ফেমিনিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই। আচ্ছা, ইক্রিচার ফেমিনিজমটি এটা প্রথম কে দিয়েছিল? এই টার্মটা ইক্রিচার ফেমিনিজম দিয়েছিলেন হেলেন সিক্সুস। হেলেন সিক্সুসের দেওয়া টার্ম ইক্রিচার ফেমিনিজম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 70, 17 question. The notion of intertextuality was postulated by Bals, Kristeva, Lyotard or Derrida. এটা সঠিক উত্তর হবে অপশন বি। আচ্ছা, তোমরা কি কেউ জানো ইন্টারটেক্সচুয়ালিটি কি? ইন্টারটেক্সচুয়ালিটিটা, আচ্ছা আমি তাহলে একটু বলে দিই। ইন্টারটেক্সচুয়ালিটি হচ্ছে, ধরো সাপোজ তুমি কোনো বই পড়তে বসেছো, তো ওই বই পড়তে পড়তে হঠাৎ তুমি লক্ষ্য করলে যে ওখানে তো বিভিন্ন ধরনের গল্প রয়েছে বা কিছু ইনফরমেশন দেওয়া থাকে অনেক সময় বিভিন্ন বইতে। তো এই কিছু পড়তে পড়তে সেই পোয়েমে বা সেই টেক্সটে কিছু আদার্স টেক্সটের রেফারেন্স দেওয়া থাকলো, তখন আমরা ওইটাকে বলবো ইন্টারটেক্সচুয়ালিটি। ওকে, যখন কোনো একটা টেক্সটে অন্যান্য টেক্সটের রেফারেন্স, ইলিউশন বা এই সমস্ত জিনিসের রেফারেন্সের উল্লেখ করা থাকে, তখন আমরা ওইটাকে বলছি ইন্টারটেক্সচুয়ালিটি, অর্থাৎ আ টেক্সট ইন আ টেক্সট। ওকে, বোঝা গেছে? যেমন এখনকার দিনে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে কেমন থাকে, ধরো একটা ওয়েবসাইটে ক্লিক করলে আমরা নেক্সট একটা ওয়েবসাইটে চলে যাই। এই উইকিপিডিয়াতে সাধারণত তুমি দেখো না, উইকিপিডিয়াতে যদি আমরা কখনো দেখি তাহলে দেখতে পাবো কিছু হাইলাইটেড, কিছু লিঙ্কড থাকে জায়গা, লিঙ্ক, একটা আন্ডারলাইন করা কিছু সেন্টেন্স থাকে, যেগুলো ক্লিক করলে আমরা অন্য একটা আবার উইকিপিডিয়া পেজে চলে যাই। তো এটা কি হয়, একটা পেজের ভেতরে আরেকটা পেজ। ঠিক তেমনি আমরা যখন কোনো গল্প পড়ি বা কবিতা পড়ি, অনেক সময় আমরা দেখেছি অন্যান্য টেক্সটের রেফারেন্স থাকে, তো আমরা ওইটাকেই বলছি ইন্টারটেক্সচুয়ালিটি। ওকে, মনে থাকবে। এই টার্মটি কিন্তু দিয়েছিলেন জুলিয়া ক্রিস্তিভা। বলে যাব 71st কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট রিলেট টু দ্য অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া? হায়ার এডুকেশন, communication outside India, social work in slum areas, interaction among the different linguistic communities. আচ্ছা, does not relate to the objectives of teaching in English in India, অর্থাৎ ভারতে ইংরেজি শিক্ষা, ইংরেজি ভাষা শেখানোর জন্য এইটার মধ্যে কোনটা মেন উদ্দেশ্য ছিল না? আচ্ছা, এই যে অপশন সি, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক ইন স্লাম এরিয়াস, এইটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলে যাব 72, অর্থাৎ 72 নম্বর প্রশ্ন। হি ইজ এ বাইল্যাঙ্গুয়াল পোয়েট হু রাইটস ইন ইংলিশ, আচ্ছা, and Kannada. His poetry expresses an Indian sensibility sharpened by Western education. The name of the poet? তো এটা হয়ে যাবে এ কে রামানুজন, যিনি ইংরেজির পাশাপাশি কান্নাড়া ভাষাতেও তিনি লেখালেখি করতেন। আর তার লেখা খুব আহ, গুরুত্বপূর্ণ কিছু কবিতা রয়েছে, যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে। এ নাইট অফ দ্য স্করপিয়ান, হ্যাঁ, আচ্ছা, সরি, এ কে রামানুজনের লেখা দ্য রিভার রয়েছে, দ্য স্পিকিং অফ শিবা রয়েছে। হ্যাঁ, তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। আচ্ছা, 73 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73, গুগিয়া থিওঙ্গোস polemical rejection of English as the medium of African literature was to great extent due to the championing of English by অপশন ডি, চিনুয়া আচিভে, হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব 74th কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74, ম্যাচ দ্য ক্রিটিক্স উইথ দেয়ার ওয়ার্ক। আচ্ছা, কয়েকজন ক্রিটিক্সের নাম দেওয়া রয়েছে এখানে এবং তাদের ওয়ার্কসের সাথে মিলাতে হবে। ডেরিডা, অপশন ওয়ান। অপশন টু, হ্যারল্ড ব্লুম। অপশন থ্রি, এডওয়ার্ড সেইথ। আর অপশন ফোর, জুডিথ বাটলার। লিস্ট বিতে কি রয়েছে দেখি, দ্য ওয়ার্ল্ড, দ্য টেক্সট অ্যান্ড দ্য ক্রিটিক। ওকে, বডিজ দ্যাট ম্যাটার, অপশন টু, স্পেক্টার্স অফ মার্কস অ্যান্ড দ্য অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স।
আমরা সকলেই জানি হ্যারাল্ড ব্লুম তিনি কিন্তু দ্য অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স বইটি লিখেছিলেন, বা ক্রিটিক্যাল ওয়ার্কস তার এটা। অপশন 2 হচ্ছে কি 4। আচ্ছা, স্পেক্টার্স অফ মার্কস, এইটা কিন্তু জ্যাক ডেরিডার লেখা, জ্যাক ডেরিডা এটা লিখেছিলেন। জুডিথ বাটলার, ইনি লিখেছিলেন বডিজ দ্যাট ম্যাটার। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। চলে যাব আজকের ক্লাসের শেষ কোশ্চেন, এবং এই কোশ্চেনে বলা রয়েছে কি ম্যাচ দ্য ক্রিটিক্স উইথ ক্রিটিক্যাল থিওরিজ। তো কিছুজন ক্রিটিক্সের নাম রয়েছে এবং তাদের দেওয়া ক্রিটিক্যাল থিওরিগুলো রয়েছে। লিস্ট এতে কি কি আছে? লুইস আলথুসার, রঞ্জিত গুহা, উলফগ্যাং আইজার, এলিয়েন সোয়াল্টার। আচ্ছা, লিস্ট বিতে রয়েছে সাবাল্টান স্টাডিজ, ফেমিনিস্ট স্টাডিজ, মার্কসিস্ট লিটারারি থিওরি আর রিডার রেসপন্স থিওরি। আচ্ছা, তোমরা বলো দেখি কে কোন থিওরির সাথে যুক্ত। উলফগ্যাং ইজার, উনি কিন্তু রিডার রেসপন্স থিওরির সাথে যুক্ত। এলিয়েন সোয়াল্টার, ইনি ফেমিনিজমের সাথে যুক্ত, অর্থাৎ ফেমিনিস্ট থিওরির সাথে যুক্ত। রঞ্জিত গুহা, উনি সাবঅল্টার্ন স্টাডিজ সাথে যুক্ত। এবং লুইস আলথুসার মার্কসিস্ট ক্রিটিক। সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আজকে 75টা প্রশ্ন এখানে আলোচনা শেষ হলো। আশা করি তোমাদের লেকচারগুলো সুবিধা হবে বুঝতে। তোমরা যদি সেরকম কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে থাকো, তো ওটা নোট ডাউন করে পড়ে নিতে পারো। বা তোমার কাছে যদি কিছু নতুন মনে হয় এখানে কোনো অথার বা কোনো ক্রিটিক্স বা ওর কোনো ওয়ার্কস, ওইটা একটু উইকিতে গিয়ে পড়ে নিতে পারো, তাতে তোমারই সুবিধা হবে নোট ডাউন করে নিতে, যেটা পরে রিভাইজ করতে অনেক সময় সুবিধা হবে। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আজকে। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেটা আমরা খুব শীঘ্রই এই প্লেলিস্টে দিয়ে দেবো। আচ্ছা, 2015 অর্থাৎ 2015 অর্থাৎ যে 19 সেট হয়েছিল, ওইটার দুটো পেপারই আমরা আলোচনা করে নিলাম, পেপার 2, পেপার 3। 2015 সেটটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা আবার অন্য একটি সেট ধরবো। সেখানেও আশা করি পেপার 2 এবং পেপার 3 রয়েছে। ওটা সম্ভবত 2017-এর কোশ্চেন পেপার। ওকে, ঠিক আছে, চলো, টাটা, গুড বাই। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।